নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। বাবা যাও, আমরা পরে আবার কথা বলবো, হ্যাঁ? পরে খেলাধুলা করবো তোমার সাথে। ধরো, ধরো। পরে খেলাধুলা, কিছুক্ষণ পরে আবার খেলাধুলা করবে, কিছুক্ষণ। ধরো ধরো, কিছুক্ষণ পরে। আচ্ছা দেখো, আমরা কি কি আজকে কি কি শিখবো। দেখো আমাকে এখানে কি বলতে, এখন আমরা কি বলছে যে এই পরাবৃত্তি গুলো দিয়ে দেখো বলছে শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে। কি করতে বলছে বলো তো? সবাই কি দেখতে পাচ্ছ? সবাই কি ডিসপ্লে দেখতে পাচ্ছ? বোর্ড। আচ্ছা, দেখো আমাদের এই যে পরাবৃত্তের সমীকরণ গুলো দিয়ে দেখো আমাদের কি বলছে, শীর্ষবিন্দু নির্ণয় করতে বলছে, উপকেন্দ্র নির্ণয় করতে বলছে, যেটা অলরেডি আমরা শিখে গেছি, ঠিক না? শীর্ষবিন্দু নির্ণয়, উপকেন্দ্র নির্ণয় আমরা শিখে গেছি না? শিখে গেছি, এটাই আমরা যেভাবে নির্ণয় করছি এটাই। এখন আজকে আমাদের দেখো কি আরো কিছু জিনিস শিখবো, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কি বলতো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলছে, আরো অনেক টার্মস আছে, আমরা সবগুলো শিখবো। এখানে মাত্র 4টা টার্মস আছে বের করতে বলছে, কিন্তু কণিকের পরাবৃত্তের মোটামুটি 10 থেকে 12টা টার্ম, 11টা টার্ম আছে, সবগুলো বের করে কি বলতো শিখবো। কিন্তু পরীক্ষা নর্মালি এইগুলি আসে, এখন যেগুলো দেওয়া আছে এইগুলো আসে, কিন্তু আমরা সব শিখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এখানে দেখো যে পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ কি করতে বলছে বলতো, নিয়ামকের সমীকরণ মানে এখানে আমাদের শিখবো আমরা এবার তো উপকেন্দ্র স্থানাঙ্ক, এটা আমরা অলরেডি শিখে গেছি না? উপকেন্দ্র স্থানাঙ্ক, এরপরে দেখো উপকেন্দ্র স্থানাঙ্ক, উপকেন্দ্র, শীর্ষবিন্দু অলরেডি শিখে গেছি। এ দুটাই আসে মূলত উপকেন্দ্র শীর্ষবিন্দু, উপকেন্দ্র শীর্ষবিন্দু আর নিয়ামকের সমীকরণ, এই তিনটা বেশি আসে, কিন্তু আমরা যা যা আসবে তার সবই শিখবো। এখন দেখো এর মধ্যে দেখো এখানে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সমীকরণ, দেখো এখানে একটা বেশি, একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, একটা এখানে বাড়ছে না বলতো? দেখো আগেরটা আমি দেখি ছিল শুধু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ছিল কিন্তু উপকেন্দ্রিক লম্বের লম্বের সমীকরণ ছিল না। এখানে এসে কি ছিল, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, আবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ই করতে বলছে, বের করতে বলছে। আবার দেখো অক্ষের সমীকরণ, কার সমীকরণ বলতো? এটা নতুন টার্ম আসতো, অক্ষের সমীকরণ, আবার নিয়মিত সমীকরণ। তো মোটামুটি আমরা যা থাকবো সবই আমরা শিখবো, আমরা সবই কি বলতো শিখবো, ঠিক আছে? খেয়াল করে এখন আমরা এখন ইয়ে করি, আমি একটা কঠিন অঙ্কই নি, হ্যাঁ? সহজ অঙ্ক নিয়ে করাই না, কারণ আমরা নর্মালি সব বুঝে গেছি। একটা আমরা একটা কঠিন অঙ্কই নেই, কোনটা নিবো এখান থেকে আমরা মনে করো, এই যে এটা নি, এই যে এটা নি, হ্যাঁ 5 নাম্বারটা নি, 5 নাম্বার, 8 নাম্বার নিতাম, 8 নাম্বার। আচ্ছা 8 নাম্বার নেওয়ার আগে আমি একটু 5 নাম্বারটা নিই, কারণ আমার ফ্র্যাকশন ফ্র্যাকশন আসলে তোমাদের বুঝতে সমস্যা হইব, কথা বুঝতে পারছো? বুঝে ফেললে ফ্র্যাকশন তোমরা করতে পারবা, কিন্তু যেহেতু আমি একটা অঙ্ক বুঝাবো এই জন্য আমি চাচ্ছি যে ফ্র্যাকশনের মানটা অ্যাভয়েড করতে, ঠিক আছে? ফ্র্যাকশনের মানটা অ্যাভয়েড করতে চাচ্ছি। আচ্ছা 5 নাম্বারটা নেই, মেবি এটাতে ফ্র্যাকশন নাও ফ্র্যাকশনটা আশা করি আসবে না। দেখো এই পরাবৃত্তটা আমরা সব কিছু যা যা আছে সব বের করে শিখবো, হ্যাঁ? আমরা ওইখান থেকে কিছু দেখবো না, আমরা নিজেরা দেখবো যে এর মধ্যে কি কি আছে, একটা পরাবৃত্তের ভিতরে কি কি থাকে আমরা নিজেরা দেখবো। তো এই যে পরাবৃত্তটা আগে চিত্র আঁকবো, কি আঁকবো বলতো? এই পরাবৃত্তটা কি আঁকবো? সবাই রেসপন্স, একজন রেসপন্স করো, এই পরাবৃত্তটা কি আঁকবো আমরা প্রথমে? চিত্র আঁকবো, যেটা আমরা গত ক্লাসে শিখছি। গত ক্লাসে কি বলতো শিখেছি? চিত্র আঁকা। বলতো এই পরাবৃত্তের অক্ষটা কোন অক্ষ বলতো, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এই পরাবৃত্তের অক্ষটা কি হবে, এক্স অক্ষ বা তার সমান্তরালে লেখা হবে নাকি ওয়াই অক্ষ বা তার সমান্তরালে লেখা হবে? এটা একটা, এটা কি একটা পরাবৃত্ত না? এ আদিবা বলো, এটা কি পরাবৃত্ত নাকি পরাবৃত্ত না? আদিবা শুনতে পাচ্ছ?
নাফিজা আমাদের কোনো রেসপন্স নাই কেন? তোমরা কি শুনতে পাচ্ছ না? আদিবা রেসপন্স করো, আদিবা। আমেনা রেসপন্স করো, আমেনা। আমেনা শুনতে পাচ্ছ? আমাদের কানেকশন ঠিক মতো হচ্ছে না, কে যেন আবার চলে গেছে। আদিবা নাই ক্লাসে। তামিদা আছো, সুবর্ণ আছো, নাফিজা ক্লাসে নাই। ওদের কি সমস্যা হলো? তাহমিদা শুনতে পাচ্ছ? রেসপন্স না করলে দাগানো যাবে না, করার সময় রেসপন্স করতে হবে। আদিবা শুনতে পাচ্ছ? আদিবা কি শুনতে পাচ্ছ? আদিবা, আমি তো কথা শুনতেছি না। আচ্ছা ঠিক আছে, আদিবা রেসপন্স করতে আবার। আচ্ছা দেখো, বলো এটার অক্ষ কে, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষ? ওয়াই অক্ষ, হ্যাঁ। আগে আমরা চিত্র আঁকবো, তাহলে এখন দেখো চিত্র আঁকতে হলে কি করতে হবে? প্রথমে লেখো গিভেন, গিভেন কি বলতো? এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়াল টু কত? 0। অথবা লিখতে পারো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। এটা লিখতে পারো যে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, প্রদত্ত পরা, সবাই লিখো খাতায়, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ, সবাই লিখো, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। সবাই লিখছো? আচ্ছা এখন কাজ কি বলতো, যেহেতু এক্স এর উপর স্কোয়ার আছে এগুলো একসাথে করবো, ঠিক না? এক পাশে রাখবো, এক্স স্কোয়ার প্লাস 8x, আর বাকিগুলো আর কোন পাশে নিব? অন্য পাশে নিব, 2y প্লাস 23, তাই না? এখন এই পাশটা কি হোল স্কোয়ার সূত্রে ফেলবো না? তাহলে এক্স স্কোয়ার প্লাস সূত্রে 2, এ মানে এক্স, বি মানে কত বলতো? 4x না, শুধু 4, বি কত? 4, কারণ 4 দিলে 8x হয়। তাহলে আবার কি বি স্কোয়ার না, তাহলে 4 স্কোয়ার। এ পাশে কি 16 আছে? আমি অতিরিক্ত 16 লিখে ফেলছি না? এখন এই 16 আমার ওই পাশেও দিতে হবে, এই 16 আমার এই পাশে কি করতে হবে? দিতে হবে। তো দুই পাশে দিলাম, ইকুয়াল হলো। তাহলে এখন কি হবে বলতো? এক্স প্লাস 4 হোল স্কোয়ার, এই পাশে কি এক্স প্লাস 4 হোল স্কোয়ার, এই পাশে কি বলতো? 2y প্লাস 39 না, বলো 39 না? তা আমরা কি বলছি? ওয়াই এর সহগ এই পাশে যে থাকবে, এই পাশে এক্স থাকুক বা ওয়াই থাকুক, ওয়াই থাকুক তার সহগ কি 1 করতে হবে না? এই পাশে এক্স এর সহগ 1 রাখতে হবে, এই পাশে ওয়াই এর সহগ 1 রাখতে হবে। যদি 1 রাখতে তো 2 কি কমন নিতে হবে না? তাহলে কমন কি থাকবে? 39/2 থাকবে কিনা বলো তো? 39/2। অঙ্কটা বুঝার সুবিধার্থে আমি তোমাদের বলি, আমি এখানে 23 না ধরে আমি এই টার্মটা কি ধরি, এই টার্মটাকে 20 ধরি, হ্যাঁ? তাহলে ফ্র্যাকশনটা অ্যাভয়েড হবে। ফ্র্যাকশনটা কি হবে? আমি চাচ্ছি প্রথম অঙ্কটাকে ফ্র্যাকশন ছাড়া বুঝাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝি ফেললে নিজেরা ফ্র্যাকশন থেকে করতে পারবা। তাহলে এখানে কি বলতো? 36 হবে না? 36 হবে না বলতো? এন যদি 20, এন 20, তাহলে 20 প্লাস, তাহলে এখানে 36, 36, হ্যাঁ। আর এখানে কি বলতো? এখানে 20 ধরো, এখানে 20 ধরো। তোমাদের বুঝার সুবিধাতে আমি ফ্র্যাকশনটা অ্যাভয়েড করতেছি, হ্যাঁ। সবার লিখা হয়েছে?
তাহলে এখন কি দাঁড়ায় বলো তো? নাফিজা জয়েন করছো? তোমার হঠাৎ হঠাৎ এই যে এখানে কিন্তু 36 আজকের ক্লাসটা খুবই আমি বলি হ্যাঁ বুঝি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক করতেছি ঠিক করতেছি। তাহলে এখানে কত? এক্স প্লাস 4। তাহলে এখানে কি আমার একটা সূত্রে 4 আনতে হবে না এখানে? তাহলে এক্স প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? সূত্রে 4 4 যদি নেই তাহলে এর মানে কি হাফ হয়ে যাবে না? আর হাফ দিলে আবার কাটাকাটি করে কি 2 আসবে, কারণ এটা তো চেঞ্জ করা যাবে না, এখানে যা আছে তাই হতে হবে। এখানে সূত্রে 4 দিলাম, যদি এর মান হাফ দেয় তাহলে কি হবে? এটা 2 হবে। এখানে কত বলতো? y প্লাস 18। তাইলে বলতো শীর্ষবিন্দু কত বলতো? বলতো শীর্ষবিন্দু 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 খেলে কি বলতো? এই জিনিসটাকে জিরো ধরবা, এই জিনিসটাকে এই পুরো জিনিসকে জিরো ধরে এক্স এর মানটা বের করবা। তাহলে এক্স প্লাস 4 কে যদি আমি জিরো ধরি তাহলে এক্স এর মান কত পাই? -4 পাই। -4 পাই না? শিশুবিন্দু কি এ দ্বারা প্রকাশ করা হয়? শিশুবিন্দু কি দ্বারা প্রকাশ করা হয়? -4। আর ওয়াই মান কত বলতো? এখানে ওয়াই ওয়াই প্লাস 18 এটা কি জিরো ধরলে -18 হয় না বলতো? -18। তাহলে এটা আমার শীর্ষবিন্দু। এটা কি বলতো? শীর্ষবিন্দু। আচ্ছা এখন আমরা চিত্রটা আঁকি। হ্যাঁ এবার আমরা চিত্রটা আঁকি। শীর্ষবিন্দুটা আগে নির্ণয় করে নিবা। চিত্র আঁকার ক্ষেত্রে অবশ্যই আগে শীর্ষবিন্দু কি করে নিবা? নির্ণয় করে নিবা। এবার আমরা চিত্রটা আঁকি। এখন অক্ষ কি এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এটার ওয়াই অক্ষ না? তাহলে ওয়াই অক্ষ, এটা এই অক্ষ ওয়াই অক্ষ, সবাই আঁকো ওয়াই অক্ষ। তারপরে একটা শীর্ষবিন্দু দাও, এই হলো শীর্ষবিন্দু। হ্যাঁ শীর্ষবিন্দু দেই, শীর্ষবিন্দু যদি আমি দেই তাহলে এখানে খেয়াল করে দেখো শীর্ষবিন্দু কত বলতো? -4 -18 না বলতো? -18 না? হ্যাঁ এটা কি অক্ষ না? এটা কি অক্ষ কিনা বলতো? অক্ষ, এটা শীর্ষবিন্দু। এখন বলো এটা এই অক্ষটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের। তাহলে এই অক্ষের উপরে ভুজগুলা কি হবে? সেম হবে না? এই অক্ষের উপরে এখানে বুঝ যা, এখানেও বুঝ কি তা, এখানেও বুঝ কি। তাহলে আমার এই অক্ষের উপরে তো আমার উপকেন্দ্র অবস্থিত হবে, তাই না? এই অক্ষের উপরে আমার কি হবে? উপকেন্দ্র অবস্থিত হবে। তাহলে তাহলে উপকেন্দ্রটা এখন কোথায় হবে? দেখো তো, এই বিন্দু থেকে উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে? এই দেখো এখানে এর মানটা কি প্লাস না? প্লাস হলে উপরের দিকে যাবে, আর মাইনাস হলে নিচের দিকে যাবে। এখান থেকে উপরের দিকে কত কত হাফ গড় যাবে না বলতো? হাফ গড় এতটুকু যদি আমি এক ধরি হাফ হয়েছে এখানে, ঠিক না? এখানে হাফ কিনা বলতো? এখন এই জায়গা বলো, এই জায়গা বুঝ কত? -4 কোটি কত? এখানে এই যে -18 লগে কি প্লাস হাফ যোগ হবে না? যোগ হলে 2 লসা গুণাও, 2 লসা -18 -36 প্লাস 1, তাহলে কত? -35/2। -35/2 বলতো? তাহলে -35/2। এটা কি বলতো? এটা এটা কি? এটা হলো আমার উপকেন্দ্র। এটা আমার কি উপকেন্দ্র। এখন তাহলে শেপটা কে দিকে যাবে না বলতো? শেপটা কে দিকে যাবে না? এই হলো শেপ, শেষ। এই হলো শেপ। তাহলে এখন দেখো এখানে আমরা কি উপকেন্দ্রটা কিভাবে বের করছি খেয়াল করো। যেভাবে উপকেন্দ্র বের করছি এটাই করবা। দেখো উপকেন্দ্র, উপকেন্দ্র, উপকেন্দ্র কি এর দ্বারা প্রকাশ করা হয়? কি দিয়ে প্রকাশ করা হয়? তাহলে -4 হলো এগুলো যোগ করছি, তাহলে -4 কি -4 রাখছি না? এটার সাথে না না এটা সরাসরি লিখবা, এটা লিখবা -18 প্লাস হাফ লিখবা। -18 প্লাস হাফ, এটা সরাসরি লিখবা না, ঠিক আছে? এটা সরাসরি লিখবা না, এটা দেখাই দিবা। তাহলে এখন দেখো তো ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট -4 আর এটাকে এটা কাজ করলে কত হয়? -35/2। বুঝছো বিষয়টা? তাহলে আমরা উপকেন্দ্র বের করলাম।
আমরা কি করলাম, উপকেন্দ্র বের করলাম। উপকেন্দ্র নিয়ে কার কোনো প্রশ্ন আছে? উপকেন্দ্র নিয়ে কার কোনো প্রশ্ন নেই। এবার দেখো, এবার আমার অক্ষরেখা কোনটা বলো তো? অক্ষরেখা কোনটা? এটা আমার অক্ষরেখা না? ওয়াই অক্ষ না, এটা ওয়াই অক্ষ বা তার সমান্তরাল রেখা। কথা বলে ধরলাম, এটা আমার অক্ষরেখা। আমরা এখন বলো অক্ষরেখাটার সমীকরণ কি হবে বলতো? এই অক্ষরেখার উপর বলতে কার মান ফিক্সড, এই রেখাটার উপর কার মান ফিক্সড বলো তো? এক্স এর মান কত? মাইনাস। তাহলে এই রেখাটার সমীকরণ কি -4 না? এক্স ইকুয়াল টু -4 না? এই রেখাটার সমীকরণ কি বলতো? এক্স ইকুয়াল টু -4। এই রেখাটা আমার কি রেখা? এই রেখাটা আমার কি রেখা? এই পরাবৃত্তির জন্য এটা কি রেখা? আমার অক্ষরেখা না? সুতরাং অক্ষরেখার সমীকরণ কি? এক্স ইকুয়াল টু, এখন লেখো অক্ষরেখার সমীকরণ। দেখো আমরা আরেকটা জিনিস শিখে গেলাম। দেখো অক্ষরেখার সমীকরণ, দেখো অক্ষরেখার সমীকরণ এরকম বেসিক থেকে না শিখলে বর্তমানে আনসার করার কোনো ইয়া নাই। তোমাদের আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাবো, এবার বোর্ডে আসছে, মাত্র 1-2 জন পারছে। এবার আমি 200 খাতা কাটছি, মাত্র 1-2 জন পারছে। যারা পারছে এরা ওই লেভেলের বেসিক নিয়ে পড়াশোনা করে আসছে, বুঝছো? x + 4 = 0। তাহলে এটা অক্ষরেখার সমীকরণ। এটা কার সমীকরণ? এটাতে কার কোনো প্রশ্ন আছে? অক্ষরেখার সমীকরণ সবাই লেখো, অক্ষরেখার সমীকরণ। আচ্ছা, অক্ষরেখার সমীকরণ গেল। এরপরে এখান থেকে দেখো, আমি একটা সহজ এখান থেকে দেখো, দেখো এটা কি উপকেন্দ্র না? এটা কি উপকেন্দ্র না বলো তো? দেখো এই আমি কালারটা চেঞ্জ করে দিই একটু। আচ্ছা, এটা হলো উপকেন্দ্র। উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আঁকবো সেটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। দেখো এখান দিয়ে আমি যে লম্বটা আঁকবো, উপকেন্দ্র দিয়ে আমি যে লম্বটা আঁকবো সেটাকে বলা হয় কি? উপকেন্দ্রিক। দেখো এখান থেকে যে লম্বটা আঁকবো, দেখো এখান থেকে যে লম্বটা আঁকবো সেটা কি বলতো? এই ওয়াই অক্ষের উপর লম্ব হইব না? এই ওয়াই অক্ষের উপর লম্ব হলে এটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল না? দেখো আমার এই উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আঁকবো সেটা হলো উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আঁকছি সেটা আমার অক্ষরেখার উপর লম্ব। সেটা আমার কার উপর লম্ব? অক্ষরেখা আমার এটা না? অক্ষরেখা আমার এটা কিনা বলতো? এটার উপর লম্ব। অক্ষরেখা মানে এখানে ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ ধরো এটাকে, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল তোমার এটা ওয়াই অক্ষই। তাহলে ওয়াই অক্ষের উপর যে রেখাটা লম্ব সেটা কি এক্স অক্ষের সমান্তরাল না? এটা কিন্তু একটা রেখা। এটা একটা কি বলতো? এটা একটা কি রেখা না? বলতো এই রেখাটার উপর কার মান সেম বলতো? কুটি সেম না? এখানে কুটি কত বলতো? এই জায়গায় কুটি কত বলো? -35/2 না? তাহলে বলতো এই জায়গায় যদি কুটি -35/2, এই জায়গায় এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে কুটির মান কত? তাহলে এই রেখাটার সমীকরণ কি বলতো? y = -35/2 না? তার মানে এই রেখাটা মানে কি? আমার উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি তাহলে বলো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আচ্ছা আমি আমি এই জিনিসগুলো মুছে ফেলি। হ্যাঁ, আমাদের কাজ শেষ, আমি এই জিনিসগুলো মুছে ফেলি। আমি এখানে রাখবো। এখন লেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। লেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি বলতো? y = -35/2। এখন যে আমরা আড়াআড়ি গুণ করলে কি হয় বলতো? 2y = -35 -35। সুতরাং 2y + 35 = 0। সূত্র ছিল, আমি কিন্তু সূত্র দেই নাই। 2y + 35 = 0। এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। ঠিক আছে? ওকে, শেষ। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো, এই যে এই শীর্ষে আবার শীর্ষে স্পর্শকের সমীকরণ।
এটা কি শীর্ষ না? এই বিন্দুটা কি এই বিন্দুটা কি পরাবৃত্তির শীর্ষ না? এই 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 এমন এক আমি যে এখানে একটা রেখা কি যে রেখাটা জাস্ট শীর্ষটাকে স্পর্শ করে, যে রেখাটা শীর্ষটাকে কি করে বলতো? তোমরা একটু সাথে চিত্র একটু শীর্ষটাকে স্পর্শ করে, এটা বলা হয় শীর্ষ স্পর্শক। এটাকে কি বলা হয় বলতো? এই শীর্ষের স্পর্শকটা আবার অক্ষের উপর লম্ব হয়। শীর্ষের স্পর্শকটা কি হয় বলতো? অক্ষের উপর কি হয়? লম্ব হয়। এটা যা শীর্ষটাকে স্পর্শ করছে, এই দেখো যে রেখা শীর্ষকে জাস্ট স্পর্শ করে সেটাকে বলে শীর্ষের স্পর্শক। যেই রেখা শীর্ষকে শুধুমাত্র কি করে বলতো? স্পর্শ করে, সেই রেখাটাকে বলা হয় কি? শীর্ষের স্পর্শক। তাহলে এই রেখাটা আমার এই পরাবৃত্তের শীর্ষটা কি করছে? স্পর্শ করছে না? এই রেখা শীর্ষের স্পর্শক বলে। তাহলে এই রেখাটা কার সমান্তরাল? এক অক্ষের সমান্তরাল না? এই রেখার উপর এই রেখার সকল বিন্দুতে কার মান সমান হবে? কুটির মান সমান হবে না? তাহলে এখানে কুটি কত বলতো? এই বিন্দুতে কুটি কত? -18 না? তাহলে সব জায়গা কি হবে? কুটি কত হবে? -18। তাহলে বলতো এই শীর্ষের স্পর্শকের সমীকরণ কি হবে তাহলে বলো? y equal to -18। তাহলে এখানে লেখো, আমি এখানে লিখি। তাহলে লেখো শীর্ষের স্পর্শকের সমীকরণ। নামটা কি ভুলে যাবা যে কোনটা শীর্ষের স্পর্শক? দেখো শীর্ষে যে রেখা যার শীর্ষকে স্পর্শ করে সেই রেখা শীর্ষের স্পর্শক। শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ। তাহলে y ইকুয়াল টু কত বলতো? -18। সুতরাং y প্লাস 18 ইকুয়াল টু কত? 0। y প্লাস 18 ইকুয়াল টু কত? 0। যত রেখা আছে সব রেখা সমীকরণ আমরা শিখতেছি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, বলতো উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব রেখা অক্ষরেখার উপর কি? মনে রাখবা, এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। উপকেন্দ্রিক লম্ব রেখা অক্ষরেখার উপর লম্ব। আবার বলো শীর্ষের স্পর্শক অক্ষরেখার উপর কি? লম্ব। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা নিয়ামক রেখা শিখবো। এখন আমরা নিয়ামক রেখা শিখবো। আমরা কিন্তু একটা ক্লাসে নিয়েছি নিয়ামক রেখার উপর। এই নিয়ামক রেখা খুব ইম্পর্টেন্ট। বলতো এই যে নিয়ামক রেখাটা কি এই পাশে অবস্থিত হবে না এই পাশে অবস্থিত হবে? উপরের দিকে না নিচের দিকে? বাইরে। বাইরের নিচের দিকে। এখন বলতো শীর্ষ থেকে কতটুকু দূরে অবস্থিত হবে বলতো? এই পরাবৃত্তের ক্ষেত্রে, এটা কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে এই যে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব যা ঠিক সেম ততটুকু দূরত্বে কি হবে? নিয়ামক রেখাটা অবস্থিত হবে। বলতো এখান থেকে এখানে দূরত্ব কত বলতো? হাফ না? হাফ না? তাহলে এখান থেকে এখানে দূরত্ব এটা উপরের দিকে আছে প্লাস হাফ, তাহলে এটা কি বিপরীত দিকে যাবে না? তাহলে এখান থেকে কি দূরত্ব হাফ, কিন্তু এটা মাইনাস হাফ হবে কিনা বলতো? তাহলে এই যে তোমার এখানে প্লাস হাফ ঠিক সেম ততটুকু দূরত্ব এখানে। এখানে একটা রেখা আঁকবা, সেই রেখাটা কি রেখা বলতো? এই নিয়ামক রেখাটা অক্ষরেখার উপর কি হবে? লম্ব। নিয়ামক রেখা অক্ষরেখার উপর কি বলতো? লম্ব। তো এই রেখার আগে আমরা এই কাজটা বের করি, নিয়ামক রেখা পাদবিন্দু বের করি। নিয়ামক রেখা পাদবিন্দুটা বলতো যে এই নিয়ামক রেখার পাদবিন্দুটা বলতো আমার অক্ষরেখার উপর অবস্থিত না? এই যে অক্ষরেখার উপরই তো অবস্থিত হয়ে থাকে। তাহলে এই অক্ষরেখাটা তো আমার y অক্ষের সমান্তরাল। তাহলে এখানে প্রত্যেকটা বিন্দুতে কি বুঝ সেম না? তাহলে এখানে বুঝ কত? তাহলে এখানে বুঝ কত হইব? -2। এখন কুটিটা খেয়াল করো, কুটি এখানে দূরত্ব, এখানে দূরত্ব a, এখানে দূরত্ব a, কিন্তু এটা উপরের দিকে আছে প্লাস a, এর নিচের দিকে আছে মাইনাস a হবে না? তাহলে এই যে -18 সাথে আমি কি -হাফ দিয়ে দিব না বলতো? কথা কি বুঝতে পারছো? আমি কিন্তু এর মান হাফ পাইছি, এর মান কি পাইছি? হাফ। তাহলে যেহেতু এটা নিচের দিকে নামছে তাহলে কি মান কমবে, তাহলে -হাফ হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো? তাহলে এটা মান কত হয় বলতো? 37/2 হয় না? তাহলে -37/2। তাহলে এই যে বিন্দুটা পাইছি এটা বলতো কোন বিন্দু? নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এখন লেখা নিয়ামক রেখার পাদবিন্দু। আমরা কোন সূত্র মুখস্থ করলাম? জাস্ট বুঝে বুঝে করলাম। নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে বলতো এখানে
কে ফিক্সড? -4টা ফিক্সড না বলো তো? এটা কিন্তু আমরা শীর্ষের সাপেক্ষে বের করবো। কার সাপেক্ষে বের করবো? শীর্ষ। শীর্ষে যেহেতু -4, এখানেও -4 হবে। শুধু কুটিটা চেঞ্জ হবে, শীর্ষের মধ্যে কুটি আছে -18, তার সাথে আরো -1 কি হবে, যোগ হবে না, বিয়োগ হবে না, -1 যোগ হবে। তো এখন একবার লিখে বলো ইকুইভ্যালেন্ট দিবা, ইকুইভ্যালেন্ট। এনে ইকুয়াল লাগবে না, স্থানাঙ্ক ইকুইভ্যালেন্ট হয়। তাহলে -4 -37/2। বুঝতে পারছো? এবার আসো নিয়ামক রেখার সমীকরণ। সবাই এতগুলো শেষ করো। দেখো আমি কিন্তু সব শিখে এখান থেকে সব দেখাই দিয়েছি। শেষ, আমরা পুকুরে যাই। এবার আসো, এই তানজিনা এই ক্লাস জয়েন করছো? তানজিনা, নিয়ামক রেখার সমীকরণ। এবার দেখো নিয়ামক রেখা আরেক নাম হলো দ্বিকাক্ষ রেখা। নিয়ামক রেখা আরেক নাম কি? দ্বিকাক্ষ রেখা। নিয়ামক রেখার বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ বলতো। এই এই পারাবৃত্তির নিয়ামক রেখাটা কোন অক্ষে সমান্তরাল? x অক্ষে সমান্তরাল। তাহলে x অক্ষে সমান্তরাল যে রেখাটা হয় তার উপর কার মান ফিক্সড থাকবে? কুটির মান, কুটি মানে y। তাহলে y এর মানটা কত? এখানে কুটি কত বলতো? -37/2 না? তাহলে সব জায়গা কি হবে? সব জায়গায় কুটি কি হবে? -37/2 হবে। তাহলে y = কত? -37/2 সমান 2y = -37। সুতরাং 2y + 37 = 0। এটা হলো নিয়ামক রেখা সমীকরণ। এই নিয়ামক রেখাটা কিন্তু কি বলতো? আমার অক্ষরেখার উপর কি লম্ব। দেখো আমি একটু প্রমাণ দেখাই, অক্ষরেখার উপর যে লম্ব প্রমাণ দেখাই। দেখো সমীকরণ দিয়ে প্রমাণ হয়ে যাবে। বলতো অক্ষরেখার সমীকরণ কি পাইছি আমরা? x = কত পাইছি বলতো? x = 4 পাইছি না? x = -4। তাহলে x + 4 = কত পাইছি? 0। তা আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তখন তাদের ডাল দুর গুণফল কত হবে? -1 হবে না? -1। বলতো এটার ডাল কত? এটা ডাল কত বলো? এটা ডাল হলো 0। এটা ডাল কত? আর এটার ডাল কত বলো তো? আচ্ছা এটা ডালটা কিভাবে বের করবে তোমার দেখাই দেই। এই রেখাটা, আচ্ছা এটা পরে, এটা আমরা এখন আলোচনা করি না, আমরা টপিক্সে থাকি। তাহলে এখন দেখো টপিক্সে থাকি। তাহলে আমরা এখন কি কি করছি বলতো? আমরা নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা সমীকরণ কি করছি? বের করছি। তো মোটামুটি আমরা কয়টা জিনিস বের করছি খেয়াল করো। আমরা প্রথমে বের করছি শীর্ষবিন্দু। প্রথমে কি করছি? এটার নাম কি? এই বিন্দুটার নাম কি? এরপরে বের করছে কি? উপকেন্দ্র। এরপরে বের করছে কি? নিয়ামক রেখার পাদবিন্দু। কি করছি বলতো? নিয়ামক রেখার পাদবিন্দু। এরপরে এরপরে এটা কি রেখা? এখন তাহলে আমরা বিন্দু বের করছি 3টা। বিন্দু বের করছি কয়টা? 3টা। যার মধ্যে একটা হলো উপকেন্দ্র, একটা কি বলতো? এইটা হলো উপকেন্দ্র। দেখো এটা হলো উপকেন্দ্র, এটা বের করছি। আরেকটা কি বলতো? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। আরেকটা কি বলতো? নিয়ামক রেখার পাদবিন্দু। বলতো বলতো একবার মিডলে কি অবস্থিত? 3টা বিন্দুর মধ্যে মিডলে কি অবস্থিত? মাঝখানে কি অবস্থিত? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কিন্তু এই দুইটার মধ্যবিন্দু। তুমি যদি এটা কি একটা বিন্দু ধরো, এটা কি একটা বিন্দু ধরো, যোগ করলে একটা রেখা পাবে না? যোগ করলে কি পাবা? রেখা পাবে না? এই রেখাটার মধ্যে কিন্তু আবার শীর্ষবিন্দুটা অবস্থিত। এবং কোন জায়গায় অবস্থিত? এই রেখাটা মাঝখানে অবস্থিত। এই রেখাটা কোন জায়গায় অবস্থিত? এই জন্য শীর্ষবিন্দু তোমার এই যে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা পাদবিন্দুকে যোগ করলে যে রেখাটা পাওয়া যায় তাদের মধ্যবিন্দু লিখে শীর্ষ বিন্দু। যে কিভাবে হয়েছে খেয়াল করো। আমরা তো দেখো আমরা আমাদের মূলত আমরা এর মাধ্যমে বের করছি শীর্ষবিন্দু থেকে একদিকে গেছে প্লাসে, আরেকদিকে গেছে কি মাইনাসে। অর্থাৎ
উপকেন্দ্র যেদিকে যাবে তার অপোজিট সাইডে কে যাবে? নিয়ামক রেখার পাদবিন্দু যাবে। তাহলে অটোমেটিকলি এটা কোন জায়গায় পড়তে? মাঝখানে পড়তেছে, ঠিক না? সে তাহলে আমাদের স্থানাঙ্ক শেষ। এরপরে আমরা কি রেখা সমীকরণ বের করছি। এরপর আমরা কি বের করছি বলতো? রেখা সমীকরণ দেখ প্রথমে আমরা কি বলতে এই রেখাটা কি? এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম কি? দেখো এই রেখাটা না না, এই যে এই রেখাটা এই রেখাটার নাম কি? এই রেখাটা কার উপর দিয়ে গেছে? উপকেন্দ্রের উপর দিয়ে গেছে। এবং উপকেন্দ্রের উপর দিয়ে কিভাবে গেছে? লম্ব ভাবে গেছে না? দেখো এটা যদি উপকেন্দ্র হয়, উপকেন্দ্রের মধ্যে এইভাবে যাইতে পারে, এভাবেও যাইতে পারে, আরেকটা এভাবে যাইতে পারে। কিন্তু এটা কিভাবে কি লম্ব হয়ে গেছে না? এই রেখাটা কিভাবে গেছে? লম্ব হয়ে গেছে। এই রেখাটা কিভাবে গেছে? লম্ব হয়ে গেছে। এই জন্য এটার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। এর নাম কি বলতো? এই উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করা শিখছি না আমরা? এই রেখার সমীকরণ বের করার সময় তোমরা খালি জাস্ট যখন রেখার সমীকরণ বের করবা, তোমাদের কাজ হলো যে এই রেখাটা কার সমান্তরাল এতটুকু বের করবা। কার সমান্তরাল, এবং এখানে কার মান ফিক্সড। কথা বুঝছো? খালি কি খালি কম্পেয়ার করবা যে রেখাটা কোন অক্ষের সমান্তরাল আর এই অক্ষের সমান্তরাল হলে কার মান ফিক্সড থাকে। যার মান ফিক্সড থাকে সেটাকে লিখে দিলে রেখার সমীকরণ হয়ে যাবে। যেমন এই রেখাটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল হলে কার মান ফিক্সড থাকে? ওয়াই মান। তাহলে এখানে ওয়াই মান কত আছে? এই বিন্দুতে ওয়াই মান কত আছে? হ্যাঁ, সে যেভাবে লিখে দিবা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এটা বলো তো, এটা এই রেখার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। এই রেখার নাম কি? উপকেন্দ্রিক লম্ব। আর এক শিখছি না এই রেখাটা? হ্যাঁ, এই রেখাটার নাম কি বলতো? শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষে স্পর্শকের সমীকরণ। এ বলো শীর্ষে স্পর্শকের সমীকরণ কার সমান্তরাল? এটা এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে কার মান ফিক্সড? এখানে কার মান ফিক্সড থাকবে? ওয়াই মান ফিক্সড। ওয়াই মান কত? এটা ওয়াই মান না? হ্যাঁ। আর এই রেখাটা বলতো, এই রেখাটা কার সমীকরণ? না, এটা পরাবৃত্তি সাপেক্ষে বলতে হবে। ওই একশো করে কিছু বলা যাবে না। পরাবৃত্তি সাপেক্ষে বলবা, তারপর তো একবারে কার সমান্তরাল ওই মানটা সমীকরণটা বের করবা ওইভাবে কম্পেয়ার করে। কিন্তু পরাবৃত্তি সাপেক্ষে কিন্তু নিয়ামক রেখা, এটা কি রেখা? নিয়ামক খুবই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার সময়। পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো। কার সমীকরণ নির্ণয় করো? নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করো। এটা নিয়ামক রেখা সমীকরণ। এখন দেখবা এটা কার সমান্তরাল, কার মান ফিক্সড। ঠিক আছে? আরো একটা সমীকরণ শিখছি না? এই যে এই রেখা শিখছি না বলতো? এই রেখার সমীকরণ বলো তো, এটা কার সমীকরণ বলো? অক্ষরেখা সমীকরণ। অক্ষরেখাটা কার সমান্তরাল? এখানে ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল হলে কার মান ফিক্সড থাকে? বুঝে না? তাহলে এখানে এক্স মান কত? এক্স ইকুয়াল -4। তাহলে এখানে মোট 4টা রেখা আছে। মোট কয়টা রেখা আছে? 4টা রেখা। একটা হলো উপকেন্দ্রিক লম্ব রেখা, একটা হলো শীর্ষে স্পর্শক রেখা, একটা হলো নিয়ামক রেখা, আর আরেকটা হলো কি বলতো? অক্ষ রেখা। আর কিন্তু কোনো রেখা নাই। আর কিন্তু কোনো কি নাই? রেখা নাই। এখন আমাদের এই বিষয়টা ক্লিয়ার? এখন আমার আরেকটা জিনিস শিখার বাকি আছে। এই জিনিসটা শিখলে আমার শেষ। সেটা হইলো খেয়াল করো, সেটা হইলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্ব কোনটা জানো? উপকেন্দ্রিক লম্ব হইলো তোমার, এইলো আমার এটাকে আমার উপকেন্দ্র রেখা না?
এই উপকেন্দ্র রেখাটা আমার পরাবৃত্তকে যে দুইটা বিন্দু সেট করে, এই একটা বিন্দু সেট করছে না, আর এই আরেকটা বিন্দু কি করছে বলতো, সেট করছে। দেখো এখানে একটা খেয়াল করে দেখো, এখানে একটা বিন্দুতে সেট করছে পরাবৃত্তটাকে, এখানে একটা বিন্দু সেট করছে। এখন এখান থেকে এখানের দূরত্বটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, দৈর্ঘ্য। বুঝতে পারছো বিষয়টা? এই দৈর্ঘ্য কখন নেগেটিভ হইতে পারে? দৈর্ঘ্য কখন নেগেটিভ হতে পারে না। তাহলে এখন এই দৈর্ঘ্যটা খেয়াল করো, এই দৈর্ঘ্যটা হলো তোমার এর মানকে 4 দ্বারা গুণ করলে, আমার এর একটা মান আছে এখানে, এর মানটাকে 4 দ্বারা গুণ করে তার পজিটিভ ভ্যালু নিলে যেটা পাবো সেটাই আমার উপকেন্দ্রিক লম্ব। কথা কি বুঝতে পারলাম? এর মানটাকে 4 দ্বারা গুণ করলে এর মান এখানে কত পাইছি, হাফের কয় দ্বারা গুণ করবা, সব সময় 4 দ্বারা গুণ করবা, হাফের 4 দ্বারা কি করবা, গুণ করবা। গুণ করলে এখানে এখন মানটা কিন্তু যেহেতু এর মান পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, এই জন্য এর মানটা কিন্তু 4 দ্বারা গুণ করলে মানটা পজিটিভ হইতে পারে নেগেটিভ কি হইতে পারে, কিন্তু দৈর্ঘ্য কখন নেগেটিভ হইতে পারে। এই জন্য এটাকে পরে অ্যাবসলিউট ভ্যালু করে দিবা। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। তাহলে এখানে এর মান কত, এখানে এর মান কত বলতো, হাফ। তাহলে 4 ইন্টু হাফ, তাহলে কত হয় বলতো, 2 হয় না বলতো, 2 একক, 2 একক। এটা হলো আমার কার দৈর্ঘ্য বলতো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। মানে এখান থেকে খেয়াল করে, এখান থেকে এখানের পুরাটার দৈর্ঘ্য হলো মানে 2 একক। এখন খেয়াল করো পুরাটা দৈর্ঘ্য কত বলতো, 2 একক। এর মধ্যে 2 এককের মধ্যে অর্ধেকটা দেখো, অর্ধেকটা অক্ষর এখানে দেখো তো, এই মাঝখান দিয়ে অক্ষর রেখা গেছে না, উপকেন্দ্রিক লম্বের মাঝখান দিয়ে কিন্তু অক্ষর রেখা গেছে। তাহলে এই যে আমি যে পুরাটা দৈর্ঘ্য যে 2 একক পাইলাম, এর অর্ধেকটা আছে এই অক্ষের এই পাশে, আর বাকি অর্ধেকটা আছে অক্ষের এই পাশে। কথা বুঝছো? তাহলে এই এতটুকুর দৈর্ঘ্য কত, এতটুকুর দৈর্ঘ্য হলো 1, আর এতটুকুর দৈর্ঘ্য কত বলতো, 1। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে শিখছো, বুঝছো? এর মান কয় দ্বারা গুণ করবা, 4 দ্বারা। এই জন্য এটা সূত্র হলো 4a। এর মানকে 4 দ্বারা গুণ করবা, গুণ করলে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য পাই যাবা, সাথে পজিটিভ ভ্যালু নিবা। কথা বলতে পারলাম? এখন আমার আরেকটা টপিক বাকি আছে। এখন দেখো তো উপকেন্দ্রিক লম্বটা আমার পরাবৃত্তটারে কয়টা বিন্দু সেট করছে। এখন এই দুটো বিন্দু স্থানাঙ্ক বের করলে আমার কাজ সব শেষ। যদি আমি এই দুটো বিন্দু স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে আমার পরাবৃত্ত সংক্রান্ত সব কিছু শেষ। কথা বলতে পারলাম? আর কোনটা আমরা, তাহলে এই দুটো বিন্দু স্থানাঙ্ক বের করতে যাই। এখন আমাকে বলো তো, এই যে উপকেন্দ্রিক লম্বটা কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল যদি হয়ে থাকে, এর উপর সব জায়গায়, এর উপর প্রত্যেক সব জায়গায় কার মান সেম, কুটি সেম না। এটা আমি একটু বড় করি, হ্যাঁ বড় করি, তাহলে y এর মান সেম। তাহলে খেয়াল করো তো, এখানে y এর মান কত পাইছি আমরা, আমি একটু আবার অন্য কালার নেই, হলুদ নেই, বলো তো এখানে আমরা y এর মান কত পাইছি। তো ঠিক সেম এই বিন্দুটা তো y এর মান কত হইব, y এর মান, কিন্তু y এর মান আমি এগুলো মুছে ফেলি, হ্যাঁ। তাহলে এখানে y এর মান বুস্টার লাইন না, বুস্টার y এর মান -35/2। তাহলে এখানেও বলো তো y এর মান কত হইব, তাহলে -35/2। সরি, তোমাকে চিত্রের মধ্যে এগুলো লিখে নিও, -35/2। হ্যাঁ, এখন দেখো বুঝের বিষয় বলতো, এখানে বুঝ কত বলো তো, এখানে বুঝ কত, এখানে বুঝ কত, -4। এখন দেখো তো এখান থেকে এতটুকু দূরত্ব কত, 1 না। আবার এখান থেকে এতটুকু দূরত্ব কত, না 1, দূরত্ব বলতেছি 1। এখান থেকে এতটুকু দূরত্ব হলো 1, এখান থেকে এতটুকু দূরত্ব কত, 1। কেন? কারণ এই পুরাটার মান কত, আমার পুরাটার মান কত, কারণ পুরাটা তো 4 এ, তো 4 থেকে আমি 2 পাইছি। তো পুরাটা যদি 2 হয়, তাহলে এতটুকু মান 1, এতটুকু মান 1। খেয়াল করো এটা কি এই পাশে, এখন তো আমি এটা স্থানাঙ্ক বের করব, স্থানাঙ্ক বের করলে আমার চিহ্ন সহ যাবে, চিহ্ন সহ কি বলতো যাবে। বলতো এই পাশেরটা কোন দিকে গেছে বলতো, ডান দিকে গেছে না।
ডান দিকে গেলে কি মান বাড়ে না কমে? পজিটিভ হয়। তাহলে আমার এই -4 লাগে পজিটিভ 1 হবে না? তাহলে -4 লাগে -4 + 1 হবে না বলো তো? তাহলে কত? -3। তাহলে এই বিন্দুতে কুটি বুঝ কত? -3। আর এই বিন্দুতে এখানে তো মান কমবে না? এই পাশে আছে -4, ওই পাশে গেলে আরো -1 কমবে, বাম পাশে -1। তো এই বিন্দু বুঝ কত বলো তো? -5। বুঝতে পারছো বুঝতে পারছো বিষয়টা? তো এই দুইটা বিন্দুর নাম কি বলছো? এই পাশে -3 কেন? আমার এই জায়গায় কত? এখানে 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 বুঝ কত? -4 না? এখন আমার এই বিন্দুটা কি এই বিন্দু ডান পাশে অবস্থিত না? ডান পাশে এলে মান প্লাসের দিকে যায় না? তাহলে এখানে ওয়ানটা প্লাস, যে এখানে যে -4 + 1 হয়েছে, আর এটা বাম পাশে, তাহলে -4 -1 হয়েছে। বুঝতে পারছো বিষয়টা? আর ওয়ানটা আমি কিভাবে পাইছি? ওয়ানটা পাইছি পুরাটার মান 2, তাহলে এটার মান হলো 1, এটার মানও কি? তাহলে এই যে দুইটা বিন্দু পাইলাম না, এই দুইটা বিন্দু হলো তোমার উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। এটা কি উপকেন্দ্রিক লম্ব না? এটা এই রেখাটা কি উপকেন্দ্রিক লম্ব না? এই রেখাটা উপকেন্দ্রিক লম্ব। লম্বের প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু, এটা আরেকটা প্রান্ত বিন্দু না বলতো? এই উপকেন্দ্রিক লম্বের দুইটা প্রান্ত বিন্দু। প্রান্ত বিন্দু মানে কি? উপকেন্দ্রিক লম্বটা পরাবৃত্তকে যে দুইটা বিন্দু ছেদ করছে, সেই দুইটাকে বিন্দুকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। কথা বলতে পারলাম? তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। এখানে লেখা উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। তোমরা এই অঙ্কে চিত্র এঁকে নিবা, তারপরে অঙ্ক লিখবা, তাহলে আর সমস্যা হবে না, সব অঙ্ক করতে পারবা। না না, আলাদা চিত্র রাখবে। এটার জন্য এক চিত্র হয়েছে, অন্যটার জন্য কিরকম চিত্র হবে? না না না, একটা থেকে তোমার পরীক্ষায় তো সবগুলো একসাথে বলবে না। পরীক্ষায় তোমাকে যে কোনো একটা ট্রাম বা দুইটা ট্রাম বের করতে বলবে, যেটা তোমাকে যে ট্রামটা বের করতে বলবে তুমি ওইটা চিত্র রাখবা। মানে প্রথমে তো পরাবৃত্ত চিত্রটা রাখবাই। এখন তোমাকে যদি নিয়ামক রেখা সমীকরণ বের করতে বলে, তোমার তো আর উপকেন্দ্র আঁকার দরকার নাই। আঁকার দরকার আছে? তোমার তো শীর্ষে স্পর্শক আঁকার দরকার নাই। দরকার আছে? এখন পরাবৃত্তটা সৌন্দর্যের জন্য তুমি চাইলে শীর্ষে স্পর্শকে রাখতে পারো। এই আঁকলে কি হয় আবার দেখাই, এই যে এটা সহ আঁকলে পরাবৃত্ত সুন্দর দেখা যায়। কথাটা বুঝছো? এই সৌন্দর্যের জন্য এতটুকু আঁকতে পারো, কিন্তু তোমার যদি উপকেন্দ্র না চাই, এটা দরকার নাই, আঁকার দরকার নাই। নিয়ামক রেখা না চাইলে আঁকার দরকার নাই। কথা বলতে পারলাম? তোমার যে ট্রামগুলো বের করতে পারো, তুমি শুধুমাত্র ওই ট্রামগুলোই চিত্রমি দেখে দেখাবা, এবং ভিন্ন ভিন্ন চিত্র না। তোমাকে যদি একাধিক ট্রাম বের করতে বলে, তুই একটা চিত্রমি দেখে দেখাবা। কথা বলতে পারলাম? এখন লেখো উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন দেখো তো, এটাতে আমাকে কুটি কিন্তু ফিক্সড লিখে বলে, আগে কুটি ফিক্সড, তাহলে -35/2। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝ কিন্তু দুইটা। এখন বুঝ এখানে কিন্তু বিন্দু কিন্তু দুইটা। বিন্দু কয়টা? তাহলে আগে এখানে একটা বের করে কিভাবে বের করবা? -4, এটা এই কাজটা দেখাই দিবা, -4 + 1, ঠিক না? এবার আরেকটা বিন্দু আছে, আরেকটা বিন্দু এন -35/2, আর এখানে নিলে কি -4 -1, এতটুকু কাজ দেখাই দিবা। কথা বলে এতটুকু কাজ কি করবা? দেখাই দিবা। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট -3 -35/2, এরপরে কি বলতো -5 -35/2। শেষ। আমরা একদম সব কিছু শিখে ফেলছি, আর এর বাইরে আর কিছুই নাই। তোমাকে যত প্রশ্ন কঠিন করুক, এই টার্ম বের করতে বলে এর বাইরে করতে পারবে না। সবাই লেখা শেষ হলে বলবো আরেকটা অক্ষর দেখাবো। আমি এটাতে আমি এরকম চিত্র দেখাইছি, আমি আরেকটা এই চিত্র দেখাই দেবো, তাহলে তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। সবাই লেখা হয়েছে? ওকে, শেষ। তোমার যদি ফ্র্যাকশন যদি আসে, কোন সমস্যা নেই, ফ্র্যাকশন গুলো যোগ বিয়োগ করবা, ঠিক আছে? যেমন আমার এই একই ফ্র্যাকশন আসতো না,
যেন ফ্র্যাকশন দেখলে কোনো ভয় পার কিছু না, তুমি নর্মালি তো তুমি যোগ বিয়োগ করে লিখবা। এই মুছে ফেলবো নাকি? মুছে ফেলবো? তোমরা সবাই ঠিক মতো চিত্র আঁকতে পারছো কিনা বলো? সবগুলো আইডেন্টিফাই করতে লিখতে মার্ক করতে পারছো কিনা বলো। এখানে আমাকে ইয়ে বলো, না ফিজা বলো, তোমার বই খাতা দেখে বলো কি কি ট্রাম পাইছো, আমি তোমাকে বলো তোমার চিত্রের মধ্যে কি কি ট্রাম, আমাকে সবগুলো ট্রাম বলো খাতা দেখে আমাকে বলো আমাকে। জাস্ট এখানে কি কি ট্রাম আছে ট্রামগুলোর নাম বলো। শীর্ষবিন্দু, তারপরে উপকেন্দ্র, তারপর অক্ষরেখা সমীকরণ, তারপর তুমি কিন্তু হ্যাঁ তারপর বলো চিত্র, চিত্র দেখে বলবা, তোমার চিত্র দেখে বলবা চিত্র বলো। হ্যাঁ উপকেন্দ্র, আচ্ছা তারপরে, আচ্ছা তারপরে শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দু না, শীর্ষে স্পর্শকের সমীকরণ। এরপর আচ্ছা আর কি, আর নাই? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সবাই কি এগুলো বুঝছো? সবাই কি বুঝছো? তোমাদের পরীক্ষা আসলে কিন্তু তোমরা কিন্তু এরকম ভিজুয়াল চিন্তা করতে হবে, বইয়ে লাইনে থাকা যাবে না। যখন বলবো উপকেন্দ্রিক লম্ব, তোমার চিন্তা ভিজুয়াল চলে আসতে হবে যে উপকেন্দ্রিক লম্ব কোনটা, ঠিক আছে? ওকে শেষ, আমি আরেকটা অঙ্ক দেখাই। আর কি অঙ্ক দেখানো লাগবে না, তোমরা পারবো আমাকে বলো। বলো অঙ্ক কি একটা দেখাবো? একশো এরকম চিত্রিকা দেখাবো বলো, এরকম চিত্রিকা দেখাবো আমাকে একদম বলো, এরকম চিত্রিকা দেখাবো না তোমরা পারবো বলো আমাকে। ফাতেমা, আমেনা, তাহমিদা, তুমি শুনতে পাচ্ছ নাকি? আমাদের ক্লাসের সময় নাই নাকি? ফাতেমা, আমেনা শুনতে পাচ্ছ? আরেকটা কি দেখাবো তোমাদেরকে? ওই চিত্র মানে অন্য চিত্র যেটা আছে ওই ফিগার একটা দেখাবো। আচ্ছা দেখো তাহলে, বলো তো ওই চিত্র দেখানোর জন্য আমি তোমাদেরকে দেখি, তোমাদের পরীক্ষা করি। ইয়া বলো, না ফিজা, না ফিজা, না ফিজা বলো। ওই চিত্রে আমরা ওই যে আরেকটা যে চিত্র আছে না, এই যে এরকম চিত্র, এরকম বা এরকম, এরকম যদি দেখানোর জন্য বলো তো এখান থেকে আমি কোন সমীকরণটা নিব বলো দেখি, তুমি সমীকরণ ধরতে পারো কিনা। না ফিজা বলো কোন সমীকরণটা নেব, দ্রুত বলো, সময় দিলে হবে না। যে এই চিত্র দেখার জন্য আমাকে কোন সমীকরণ নিতে হবে? 7 নিলে কি হবে? 7 নিলে হবে? সাত নিলে হবে না? না না তুমি বলো না, 7 নিলে হবে না। 7 নিলে কিভাবে হবে? 7-এর অক্ষর একে নেগেটিভ, ঠিক আছে নেগেটিভ থেকে 7 নিলে হবে। এই যে এই চিত্রের মধ্যে অক্ষর একে, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এই চিত্রের মধ্যে অক্ষর একে, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এটার মধ্যে এটার মধ্যে অক্ষ কে কি? না ক্লাস কি বুঝো নাই? ক্লাস কি বুঝো নাই? এ তাহমিদা বলো, তাহমিদা আমাকে কোন সমীকরণটা নিতে হবে এই চিত্রের জন্য? এরকম এরকম টাইপের চিত্রের জন্য এটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে। কোন সমীকরণ, এখান থেকে কোন কোন সমীকরণ নিতে হবে? কোন কোন সমীকরণের চিত্র এটা? আগে তোমাদের সহজ করে বলো, 1 নাম্বারটা অক্ষর একে, 1 নাম্বারটা আমি তোমার সহজ করে দিই একটু। 1 নাম্বারটা চিত্র কি, 1 নাম্বার চিত্র কি এরকম হবে নাকি এরকম হবে বলো? এটা এটা হলো 1, এটা হলো এটা হলো 1, এটা হলো 2। 1 নাম্বারের চিত্র কি 1 নাম্বার হবে না 2 নাম্বার হবে? 1 নাম্বার। 2 নাম্বারের 2 নাম্বারের চিত্র কোনটা, 1 না 2?
তিন নম্বরের চিত্র কি 1 না 2? 2। 4 নম্বরের চিত্র কি 1 না 2? হ্যাঁ 2। 5 নম্বরের চিত্র কি 1 না 2? 6 নম্বরের চিত্র কি 1 না 2? সবাই কি বুঝতেছো? নাফিজা বলো 7 নম্বর চিত্র কি 1 না 2? তুমি কি লাস্ট ক্লাসটা করো নাই? করলে এটা কি? এটা চিত্র কি 1 না 2? এখানে এখানে স্কোয়ার আছে কার উপর? যার উপরে স্কোয়ার থাকবে না সেটা লক্ষ্য। এখানে স্কোয়ার নাই কার উপর? ওয়াই এর উপর না এক্স এর উপর? তো ওয়াই এর উপর যদি স্কোয়ার না থাকে তো ওয়াইটা হবে অক্ষ। তাহলে বলো তো ওয়াই অক্ষ কোন? ওয়াই এটা একটা পরাবৃত্তের শেপ। পরাবৃত্তটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে। এই দুইটার ক্ষেত্রে অক্ষটা কি ওয়াই অক্ষ? এটার ক্ষেত্রে অক্ষ কি ওয়াই অক্ষ না এক্স অক্ষ? এটা অক্ষ রেখা না? অক্ষটা কি ওয়াই অক্ষ না এক্স অক্ষ? এই রেখাটা কি এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এই রেখাটা দেখতে কার মতো মনে? এই রেখাটাকে কোন অক্ষের মধ্যে দেখতে মনে হইতেছে? এটা কি এক্স অক্ষের মধ্যে দেখতে লাগতেছে না? এক্স অক্ষ কি এমন থাকে না? যার উপর স্কোয়ার থাকবে না সে হবে অক্ষ। তাহলে এখানে ওয়াই এর উপর স্কোয়ার নাই, তাহলে ওয়াই হবে অক্ষ। কিন্তু এটার মধ্যে এক্স অক্ষ, এটা চিত্র হবে না। আবার এটার মধ্যে অক্ষ কে? ওয়াই। এর মধ্যে অক্ষ কি? ওয়াই। এটা চিত্র হয় এরকম হবে না এরকম হবে। 8 নাম্বারের চিত্র কোনটা হবে বলতো? 8 নাম্বারটার 2 নাম্বার চিত্র কোন? 8 এর অক্ষর হয় কে? 8 এর অক্ষর হয় কে? ওয়াই। কারণ ওয়াই এক্স এর উপর স্কোয়ার আছে কিন্তু ওয়াই এর উপর কি নাই? তুমি আবার এটা চিন্তা করো না যে এখানে এক্স এর উপর স্কোয়ার নাই, কিন্তু এখানে না থাকলে কি হবে? এখানে কি আছে? এক্স এর উপর স্কোয়ার আছে না? কিন্তু ওয়াই 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 কি কোনো টার্মে ওয়াই যখন তো কোনো জায়গায় কি ওয়াই এর উপর স্কোয়ার আছে? কোনো জায়গায় ওয়াই এর উপর স্কোয়ার নাই। তাহলে ওয়াইটা হলো অক্ষ। ওয়াইটা হলো কি? অক্ষ। আমি বুঝলাম না তুমি আমার আগের অঙ্ক কিভাবে বুঝলা? তুমি যদি অক্ষ যদি না ধরতে পারো, কারণ চিত্র আঁকা শিখতে হলে তোমাকে সবাইকে অক্ষ ধরতে হবে। অক্ষ ধরা ছাড়া কি চিত্র রাখতে পারবো আমি? অক্ষ ধরা ছাড়া তুমি চিত্র রাখতে পারবো না। তাহলে এইটা হলো ওয়াই। তাহলে এই দুইটার মধ্যে এই রেখাটা আমার অক্ষ রেখা। এই রেখাটা আমার অক্ষ রেখা না? এইটা হলো ওয়াই অক্ষ। এখন বলো বুঝছো? এখন বলো বুঝছো? তাহলে আমি এখন আমি একটু আগে তো ওয়াই অক্ষ ধরে ওয়াই অক্ষ দেখাইছি, আমি এখন এক্স অক্ষটা দেখাই। তাহলে আমাদের দুই 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 ধরনের শেপ। আচ্ছা দ্বিতীয়। আচ্ছা তাহলে বলো তো আমরা কোন সমীকরণ নেই কোনটা নিব? তাহলে আমাদের আমরা এটা নিই। হ্যাঁ 6 নাম্বারটা নিই। 6 নাম্বারটা নিই। প্রথমে লেখো সবাই প্রদত্ত সমীকরণ। আবার এটা দেয় না। সবাই লেখো প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। মিলে যাচ্ছে কেন? হ্যাঁ কারেন্ট কারেন্ট আবার শর্ট করবো। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ বাবা, প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ সমীকরণ কি বল? 3y² মাইনাস 10x মাইনাস 12y মাইনাস 18 ইকুয়াল টু 0। বলতো এটা অক্ষ রেখা কে? এক্স অক্ষ না ওয়াই অক্ষ? এক্স অক্ষ। তাহলে যেটা অক্ষ রেখা হবে সেটা ডান পাশে নিয়ে যাবা, সেটা সহ বাকি সবগুলো এই ধ্রুবক পদ ডান পাশে নিয়ে যাবা। আর যেটা অক্ষ রেখা হবে না সেটাকে রাখবা বাম পাশে। তাহলে ওয়াইটা কি অক্ষ রেখা? ওয়াই কিন্তু কি অক্ষ রেখা নয়। ওয়াই কি অক্ষ রেখা? ওয়াই কিন্তু অক্ষ রেখা নয়। যেটা এই পাশে রাখবা আর এই পাশে নিয়ে যাও বাকি পুরোটা 10x প্লাস 18।
ঠিক আছে? আমরা কি বলছি যে ওয়াই এর সহগ এবং এক্স এর সহগ কি 1 বানাইতে হবে না? এখান থেকে ওয়াই স্কোয়ারের সামনে কি 3 আছে না? তো 3 কি কমন নিয়ে নিতে হবে না? ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু কত বলো তো এখানে? 10x প্লাস 18। তাহলে এখন দেখো এটাকে আমরা সূত্র ফেলবো। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু টু টু না বলো তো? 2 প্লাস 2 স্কোয়ার। এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমি গতকাল কিন্তু তোমাদের বাড়ি কেসগুলো দিয়ে দিয়েছিলাম। তাহলে এখান থেকে তো 4 কি বেশি লিখে ফেলছি না? এখানে 4 আছে, 4 বেশি লিখছি। এই 4 এর সামনে এবার কত গুণ আছে দেখো তো? 3 তে 3 কে 4 দ্বারা গুণ করলে 3 × 12, 12 কি আমি বাম পাশে বেশি লিখছি না? এই জন্য আবার বাম পাশে আমি 12 দিয়ে দিব। বাম পাশে আমি কি করবো? 12। সবাই লেখা শেষ করো। হ্যাঁ, লেখা শেষ করো। প্রথমে কিন্তু চিত্র আঁকবা না, প্রথমে চিত্র আঁকবেন, প্রথমে আগে সমীকরণটা বের করবা, তারপরে চিত্র আঁকবা, তাইলে একবার চিত্র আঁকতে পারবা। হ্যাঁ, দেখো কি করতেছে, কারেন্টটা দাঁড়িয়ে আছে, যদি কারেন্টটা চলে আসে। লাইন বন্ধ করে দিই। আচ্ছা, তুমি লেখছো? তাহলে এখন দেখ এখানে সবার লেখা হয়েছে। equal to এখানে তো 10x প্লাস 30। এখন দেখো আমাদের যে 3 এই পাশে পক্ষান্তর করে দিতে হবে, মানে এই পাশে কিছু রাখা যাবে না। এই পাশে মানে ফরম্যাটটা হলে এই পাশে কিছু রাখা যাবে না। পক্ষান্তর করে দিলে দেখো তো 10x/3 প্লাস 10/3 মানে কি 13/3, 30/3 মানে কি 10 না বলো তো? 10 না? 10। তাহলে এখান থেকে কত হয়? তাহলে y মাইনাস 2 হোল স্কোয়ার। এক্স এর সহগ কি 1 করতে হবে না? এখানে এক্স এর সহগ কত আছে বলো? তাহলে এই 10/3 আমার কি করতে হবে? কমন নিতে হবে। এই 10/3 কমন নিতে হবে, কমন নিলে এখানে হবে x। তাহলে এখান থেকে যদি 10/3 কমন নেই, তাহলে বলতে কত থাকে? প্লাস 1/3 থাকে না? এটা বুঝার জন্য এটার সাথে 10/3 গুণ দিয়ে দিবে, তাহলেই হবে। এই যে 10 এর সাথে ইয়া কি হলো 1/3 হয়, মনে ভুল করছি তো। 10 থেকে 10/3 কমন নিলে কি 1/3 হয়? আমাদের কমন নেওয়াটা কি ঠিক আছে? শুধু 3 হবে না বলতো? শুধু 3 হবে না? শুধু 3 হবে। দেখো এখন আবার এটার সাথে গুণ দাও, গুণ দিলে 3 3 কাটা 10 হবে। দেখো এই জিনিসটা গুণ দিলে কি আবার আগেরটা হয়ে চলে আসবে, বুঝতে পারছো সেটা? লেখা শুধু কি হবে? শুধু 3। এ কমন নেওয়াটা কি বুঝছো? হ্যাঁ, তাহলে এখন দেখো, এখন আমাকে 4 এখানে 4 আনতে হবে না? ফর্মুলা 4 তাহলে এখানে সূত্রে 4 দাও। তাহলে বলতে কত দিলে 10/3 হবে? এই দেখো এটা বানাতে গেলে কি করবা? এখানে 4 ধরবা, 4 সমান সমান 10/3 ধরবা। তাহলে a ইকুয়াল টু কত? 10/3। নিচে 4 চলে যায় না বলো তো? নিচে 4 চলে গেলে কাটাকাটি করো, কাটাকাটি করলে 2 5, তাহলে কি 5/6 হয় না বলো তো? তাহলে 4 ইন্টু 5/6, 4 ইন্টু 5/6, আবার এটা দুটো গুণ করো, গুণ করো 10/3 হবে ইকুয়াল টু x প্লাস 3। আমরা সূত্র পেয়ে গেছি, আমাদের ফর্মুলা হয়ে গেছে। তাহলে এর মান এখানে কত বলতো? এর মান কত? 5/3। শেষ। এখন লেখা বলতো শীর্ষ, তাহলে এখন দেখো তাহলে শীর্ষবিন্দু কত বলো আগে? শীর্ষবিন্দু কত বলো? শীর্ষবিন্দু কত? -3 -3 2 -3 2 -3। এখন বলো উপকেন্দ্র কত বলো? উপকেন্দ্র আমরা একবার এখান থেকে করে ফেলি।
উপকেন্দ্র কত বলতো? এটা অক্ষরেখা কি x অক্ষ না y অক্ষ? এই অক্ষরেখা কি x অক্ষ না y অক্ষ? x অক্ষ। x অক্ষের উপরে কার মান ফিক্সড? কুটি ফিক্সড না? x অক্ষের উপরে কে কে, তাহলে এখানে কুটি কত? 2, 2 ফিক্সড। তাহলে এখন কি হবে? বুস্ট চেঞ্জ হবে। এর মান, এর মান কি প্লাস না? তাহলে -3 প্লাস 5/6। এটা এ ধরো, এটাকে এস ধরো। তাহলে ইকুইভ্যালেন্ট 6 যদি লসাগু নাও 318, 18 থেকে 13 বিগ দিলে -13। বুঝতে পারছো? আচ্ছা এবার চিত্রটা এঁকে দিই। চাইলে আমরা চিত্র আঁকা ছাড়াও আমরা আমরা লিখতে পারবো, কিন্তু তারপর আমরা চিত্রটা এঁকে নেই, তাহলে আর কোনো ঝামেলা হবে না, তখন বুঝে বুঝে লিখতে পারবো। চিত্রটা এঁকে নেই। সবাই লেখা শেষ হয়েছে? এখন দেখো এখানে এটা আমার এইটা হলো শীর্ষবিন্দু, এটাকে আমি শীর্ষবিন্দু ধরি। হ্যাঁ, এটাকে শীর্ষবিন্দু ধরি। শীর্ষবিন্দু কত পাইছি আমরা? -3 2, -3 2। আর ইয়াটা কি আমার এই যে উপকেন্দ্র কি বলতো? এই যে পারবে না, এই যে শীর্ষ থেকে আমার ডান দিকে যাবে না বলতো? 5/6। তাহলে এইটা হলো উপকেন্দ্র। এটা যদি উপকেন্দ্র হয়, শেপটা কি বলতো? উপকেন্দ্র দিকে যাবে কিনা বলতো? শেপটা কার দিকে? উপকেন্দ্র দিকে না? কারণ উপকেন্দ্রটা কি হয়? পরাবৃত্তের ভিতরে অবস্থিত হয়। উপকেন্দ্রটা কোথায় অবস্থিত হয়? পরাবৃত্তের ভিতরে। এই জন্য যেহেতু এটা শীর্ষ আর এটা উপকেন্দ্র, এইভাবে গেছে। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা বের করি নিয়ামক রেখার নিয়ামক রেখার পাদবিন্দু। তাহলে এটা যদি উপকেন্দ্র হয়, এখানে নিয়ামক রেখার পাদবিন্দু না বলতো? দেখো নিয়ামক রেখার পাদবিন্দু লেখো সবাই। আমরা এটা মুছে ফেলি, যে কাজ শেষ। হ্যাঁ, সবাই লেখো নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু। এখন বলো নিয়ামক রেখার পাদবিন্দু বলতো এটা কার সমান্তরাল? এখানে কার সমান্তরাল? x অক্ষ না? x অক্ষ সমান্তরাল। এই যে নিয়ামক রেখা পাদবিন্দু যে রেখার মধ্যে অবস্থিত, সেই রেখাটা কার সমান্তরাল? x অক্ষ সমান্তরাল না? এই নিয়ম, এটা তো নিয়ম, এই বিন্দুটা তো নিয়ামক রেখা পাদবিন্দু। এই যে নিয়ামক রেখা, এই হলো নিয়ামক রেখা। তাহলে এই বিন্দুটা কি নিয়ামক রেখা পাদবিন্দু না? তোমরা রেসপন্স করো। তোমরা কি শুনতে পাচ্ছ? এই বিন্দুটা কি বিন্দু? এই বিন্দুটা কি বিন্দু? নিয়ামক রেখা পাদবিন্দু না? নিয়ামক রেখা পাদবিন্দুটা কি এই রেখার উপর অবস্থিত না বলতো? নিয়ামক রেখা পাদবিন্দুটা কার উপর অবস্থিত? অক্ষরেখার উপর অবস্থিত কিনা? তোমরা কথা বলতে শুরু করো। এখানে এখানে কার মান সেম, কুটির মান সেম। তুমি কুটি কত পাইছো? কুটি কত? 2 না? কুটি 2। আর হ্যাঁ, বুঝ কত হবে? এখানে বুঝ কত ছিল? -3। এখানে -3 না বুঝ বলো তো? তাহলে -3 -5/6। বুঝতে পারছো? তাহলে কত হয় বলো? এখানে বের করি। তাহলে 6 লসাগু যদি নেই, 318 আর 23 -23 -23/6 2। দেখো তো এটা বুঝছো কিনা? এটা আমাকে বলো, বুঝছো কিনা? সবাই বলো। কেউ না বুঝতে, সবাই বুঝছো? দেখো এই পাশে, এই ডান পাশে গেছে এই যোগ করছি, বাম পাশে আইছে কি করছি? বিয়োগ করছি। এখন কোনটার সাথে যোগ করবে, কোনটার সাথে বিয়োগ করবে, এটা কিভাবে বুঝবা? দেখবা যেটার মান ফিক্সড সেটাকে ফিক্স করে দিবা, আর যেটার মান ফিক্সড না সেটার সাথে এই পাশে ডান পাশে যোগ করবা, আর বাম পাশে কি করবা? বিয়োগ করবা। এখানে কুটি ফিক্সড ছিল, কুটি কি ছিল? ফিক্সড ছিল। এই জন্য কুটিকে কিছু করে নাই, কিন্তু বুঝ এখানে বুঝ একরকম, এখানে বুঝ আরেক রকম। এই জন্য এটা ডান পাশের বিন্দু, এখানে এ যোগ করছি, এটা বাম পাশের বিন্দু, এখানে কি এই বিয়োগ করছি। বুঝতে পারছো? তাহলে আমাদের 3টা বিন্দু নির্ণয় শেষ।
আমাদের তিনটা বিন্দু নির্ণয় কি শেষ। এবার আসে অক্ষরেখা সমীকরণ। বলো অক্ষরেখা সমীকরণ কি বলো? অক্ষরেখা সমীকরণ কি বলো? এটা ইয়া বলো, এটা তাহমিদা বলো, এটা তাহমিদা বলো। অক্ষরেখা সমীকরণ কি? এই বিন্দুটা সাধারণত কত পাইছি আমরা? -13/2 এরপরে হলো কত 2, ইয়া -13/2 এরপরে হচ্ছে 2। এই বিন্দুটা হলো কত? -3/2 আর এই বিন্দুটা হলো কত? -23/2 2। এবার তাহমিদা বলো অক্ষরেখা সমীকরণ কি বলো? দ্রুত বলো, না না পারলে না করবো। কত অক্ষরেখা সমীকরণ কত? অক্ষরেখা মানে অক্ষরেখা কোনটা? এটা অক্ষরেখা না? এটা অক্ষরেখার মধ্যে এটা এই রেখার মধ্যে কি x মান -3? এইয়া বলো তো, আদিবা বলো তো অক্ষরেখা সমীকরণ। আদিবা বলো। হ্যাঁ আবার বলো। হ্যাঁ +2 কি +2? x সমান সমান কত? সুবর্ণ বলো অক্ষরেখা সমীকরণ। এটা কি দেবেন দেখি x সমান 2। এটা আমি দেখি x সমান 2, y ইকুয়াল 2। এটা এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুতে y এর মান 2। এই যে এখানেও 2, এখানেও 2, এখানেও কি বলো তো 2 না? তো এই রেখার উপর প্রত্যেকটা বিন্দুতে y এর মান 2, তো y ইকুয়াল 2। সুতরাং y - 2 ইকুয়াল টু কত? জি সবাই দেখো অক্ষরেখা সমীকরণ y ইকুয়াল টু 2, y - 2 ইকুয়াল টু 0। সবাই বুঝছো এটা? সবাই কি বুঝছো? আচ্ছা এরপর আসো অক্ষরেখা গেল। অক্ষরেখার পরে আসো নিয়ামক রেখা সমীকরণ। এটা কে বলবা? নাফিদা বলো নিয়ামক রেখা সমীকরণ। দেখো নিয়ামক রেখার এটা নাফিদা বলো নিয়ামক রেখা এটা না? বলো নিয়ামক রেখা সমীকরণ কি বলো? x ইকুয়াল -23/2। সবাই কি বুঝছো? দেখো এই দেখো এই রেখাটা কার সমান্তরাল? এই রেখাটা y এর সমান্তরাল। y এর সমান্তরাল হলে এই রেখার সকল বিন্দুতে ভুজ সমান। ভুজ কি সমান? তাহলে এখানে ভুজ কত আছে? -23/2। তাহলে সব জায়গায় ভুজ হলো -23/2। ভুজ মানে x, ভুজ মানে কি x। তাহলে 2x ইকুয়াল টু -23। সুতরাং 2x প্লাস 23 ইকুয়াল টু 0। সবাই লেখা শেষ করো। সবাই লেখা শেষ করো। লেখা হয়েছে? আচ্ছা এবার কাকে জিজ্ঞেস করবো? ফাতেমা, ফাতেমা তো না, আমিনা আছো? তুমি বলো শীর্ষে স্পর্শকের সমীকরণ। শীর্ষে স্পর্শকের সমীকরণ কি বলো? শীর্ষে সবাই লেখো শীর্ষে স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ। তারপর তুমি শীর্ষে স্পর্শকের সমীকরণটা কি বলো? x ইকুয়াল টু -3। সবাই কি বুঝতে পারছো? এই লো এই যে এই রেখাটা হলো শীর্ষে স্পর্শক। এই রেখাটা কার সমান্তরাল? y অক্ষের না? তাহলে y অক্ষের সমান্তরাল হলে এখানে এই রেখাটার উপর সকল বিন্দুতে x এর মান সেম। এখানে এই বিন্দুতে x এর মান কত আছে? -3। তাহলে সব জায়গায় x এর মান, সব জায়গায় x এর মান -3। সুতরাং x + 3 = 0। ঠিক আছে? এবার আমাকে বলো
এবার তাহমিদে বলো, এবার তাহমিদে বলো। সবাই লেখা হয়েছে, এটা লেখা হয়েছে। এবার তাহমিদে বলো উপকেন্দ্রের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি বলো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলো, পারবা? পারবা নাকি পারবা না বলো? হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলতেছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলি নাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলছি। আচ্ছা সুবর্ণা বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। হ্যাঁ, x ইকুয়াল -13/2। এই যে এই উপকেন্দ্র, এই উপকেন্দ্র এখানে দিয়ে যে লম্বটা আঁকবো সেটা উপকেন্দ্রিক লম্ব। সেটা কি বলতো? লম্ব। এখান দিয়ে যে লম্বটা আঁকবো সেটা উপকেন্দ্রিক লম্ব। বলতো এই লম্বটা কার সমান্তরাল? y এর সমান্তরাল হলে এই রেখার উপর সব জায়গায় কার মান সেম হবে, বুঝ সেম হবে না? বুঝ, তাহলে এখানে বুঝ কত দেওয়া আছে? এখানে বুঝ কত দেওয়া আছে? -13/, সব জায়গায় বুঝ -13/2। সব জায়গায় বুঝ কত বলতো? -13/2। তাহলে সমান সমান কত বলতো? 2x = -13। সুতরাং 2x + 13 = 0। ক্লিয়ার? সবাই লেখো, সবাই লেখা শেষ করো। চিত্রটা তো আঁকছো নাকি? চিত্র তো আঁকছো? চিত্র কিন্তু মেন, আর বলে দিই। সবাই লেখা হয়েছে? তুমি কি আমার ক্লাসে গেলে? আচ্ছা এখন দেখো তো, এখন দেখো, এখন আরেকটা জিনিস, আর দুটা জিনিস বাকি আছে। একটা হলো কি উপকেন্দ্রক লম্বের সমীকরণ। তুমি কি ক্লাস দেখতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কথা থেকে তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক না? তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা কে বের করতে, এটা কে বের করতে পারো বলো? সূত্রে অ্যাবসলিউট ভ্যালু, সূত্রে 4 না বলো তো? সূত্রে কত? 4। এখানে এর মান কত পাইছি আমরা? না না, 10/3 পাই নাই, 5/6, 5/6, 5/6। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়? 2 আর নিচে 3, তাহলে 10/3 সমান সমান 10/3 মাইনাস। আজ তো দৈর্ঘ্যের একক দিয়ে দিবা, একক 10/3 একক। বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা এখন আসো, এখন আসো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য শেষ, সবাই লেখা হয়েছে? আচ্ছা এখন আমাদের লাস্ট টপিক, যেটা সবচেয়ে কঠিন টপিক, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুইটি স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটির স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটির স্থানাঙ্ক। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দুইটির স্থানাঙ্ক। তাহলে এখন দেখো, একটা বিন্দু না বলতো? একটা বিন্দু না? আর একটা বিন্দু না? এখন দেখো বলতো, এই বিন্দুতে কার মান ফিক্সড? এই দুইটা বিন্দুতে বলতে কার মান ফিক্সড বলো আমাকে? বুঝের মান ফিক্সড। তাহলে এখানে বুঝ কত? এখানে বুঝ কত? এখানে বুঝ কত আছে? -13/2। তাহলে এখানে বুঝ কত? এখানে বুঝ কত? -13/2।
দেখো -13/2 এটা খালি রাখবা, আবার দেখো এখানে -13/2, ঠিক আছে? এভাবে রাখবে, যেভাবে লিখবা। না না 13/2 6 নাকি? আচ্ছা 6, হ্যাঁ 6, হ্যাঁ 6। আচ্ছা আমরা 2 লিখলে এটা ভুল লিখছি, হ্যাঁ 6 6 6। আরে এনো 6, এনো কিন্তু 6 আমরা ভুল করছি তাহলে, কথা বুঝছো? এখানেও 6, এখানেও কি 6, মনে হয় যেখানে 2 দিছি সেখানে ঠিক করে নিও 6। তাহলে এখন দেখো, এখন এখানে খেয়াল করো তো পুরোটা দৈর্ঘ্য কত, বলো তো পুরোটা দৈর্ঘ্য কত? 10/3 না? এটাকে 2 দ্বারা ভাগ করলে, এটাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 10/6 হয় না বলো তো? মানে 5/6 হয় না? 5/3 হয় না বলো তো? তাহলে এতটুকু মান 5/3 আর এতটুকু মান কি বলো তো? 5/3 না? এখন বলে এই বিন্দুটার জন্য এই বিন্দুতে কুটি কত, বলতো এই বিন্দুতে কুটি কত? 2 না? এই বিন্দু কুটি কত? 2। তাহলে এই বিন্দুর জন্য কুটির সাথে কি 5/3 যোগ হবে না বিয়োগ হবে? এই বিন্দুর জন্য যোগ হবে। তাহলে এখানে আছে 2 + 5/3, ঠিক আছে? আর বলো তো এই বিন্দুর জন্য 5/3 কি যোগ হবে না বিয়োগ হবে? তাহলে এখানে আছে 2, দেখো এখানে আছে 2, তাহলে 2 এর থেকে 5/3 কি বিয়োগ হবে। সবাই কি বুঝতে পারছো? এটা এখন -13/6 আর এটা 3 3 দেবেন 6 6 5 11, এখানে -13/6 3 দেবেন 6 6 5 বিয়োগ 1। দেখো তো বুঝছো কিনা সবাই? ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের আজকের কাজ এখানে শেষ, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই। তবে যেহেতু আগামীকাল 10টায় আমাদের ক্লাস, এই জন্য আমি একটা করে হোমওয়ার্ক দিব। তোমরা ক্লাসের আগে একটা করে হোমওয়ার্ক আমাকে করে জমা দিবা, কিন্তু সব আমি এক একজনকে এক একটা দিব। সবার লেখা হয়েছে? ওকে, দেখি একদম ক্লিয়ার, একদম বলো তো একদম পরিষ্কার কিনা বলো তো? বলো এই টপিকটা আমাদের পরাবৃত্ত নিয়ে বিষয়টা আমাদের একবারে নিট এন্ড ক্লিন কিনা বলো? ওকে শেষ। তাহলে এখন হোমওয়ার্ক লেখো। হোমওয়ার্ক কালকে অবশ্যই, আগামীকাল 10টায় ক্লাস, হ্যাঁ অবশ্যই ক্লাসের আগে আমাকে জমা দিবা, ক্লাসের আগে জমা দিবা, আমি কাজ দিই। এখানে কে কে আছো? আদিবা আছো? আদিবা, তোমার হোমওয়ার্ক হয়েছে 8 নাম্বার, তুমি 8, তুমি কালকে ক্লাসের আগে 8 নাম্বার করে জমা দিবা। তুমি সবকিছু বের, আমরা তো সবকিছু বের করা শিখছি। দেখো এখানে কিন্তু পরীক্ষায় কিন্তু এই শীর্ষবিন্দু এগুলো যা বলবো তা বের করবা, কিন্তু আমরা তো সবকিছু বের করা শিখছি, সবকিছু বের করবা, কথা বুঝছো? আমরা যা যা বের করা শিখছি সবকিছু বের করবা, কিন্তু পরীক্ষাতে যা আসবে তুমি শুধুমাত্র ওইটাই বের করবা, ঠিক আছে? এরপরে সুবর্ণা, সুবর্ণা তুমি তোমার কোনটা দিব? সুবর্ণা 3 নাম্বার, সাইডের 3 নাম্বার দেখো। তোমার আরো 3। নাফিজা আছো? তোমার হচ্ছে 5 5 দেখো। আমেনা আছো? আমেনা উপরগুলো সহজ, ঠিক আছে? এগুলো একবার ইজি, মানে ওইগুলো তুলনায় ওইগুলো একবার ইজি, ঠিক আছে? পরীক্ষা আছে এই জন্য এটা দিচ্ছি না। আচ্ছা একটা কি, এটা একবার কোনটা দিব? আচ্ছা আমেনা, আমেনা 7 নাম্বার, হ্যাঁ 7 নাম্বার দেখো। এরপর আছে কি তাহমিদা আছো? আচ্ছা তোমার কোনটা, তোমার সহজ দিব না কঠিন দিব? তোমার একটু সহজই দিই, হ্যাঁ তোমাকে সহজ দেই। তুমি 4 নাম্বারটা, এনে 4 নাম্বারটা শুধুমাত্র এখানে যা বলো তা কিন্তু না, সবগুলো বের করবা। এখানে বলছো অনলি উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করো, পরীক্ষার জন্য শুধুমাত্র এটাই করবা যদি এটা বলে, কিন্তু আমরা তো আর সবকিছু শিখতেছি, যা শিখে সব। তোমার 2 এর 3,
সরি 2-3 না 2-4। সবাইকে হোমওয়ার্ক, আর কেউ আসো যে হোমওয়ার্ক পাও না এখানে, এমন কেউ আসো? আচ্ছা, যেগুলো হোমওয়ার্ক দিছি অবশ্যই কালকে 10টা ক্লাস, হ্যাঁ 10টার আগে আমাকে করে জমা দিয়ে দিবা, ঠিক আছে?